আমার স্বামীর পরকীয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে, সেদিন আমি কান্না করিনি, বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা বলো তো, আমার ঠিক কী পরিবর্তন করা লাগবে? কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরে আসবে? আমি নিশ্চয়ই কোথাও একটা তোমার মনের মতন না। তুমি বললে আমি শুধরে নেব নিজেকে। সে কি বলল এর উত্তরে জানো? সে বলল, তুমি একটা ভার্সিটির প্রফেসর, অথচ ভীষণ সাদামাটা থাকো। আমার সেটা পছন্দ না। আমি শুনলাম স্বামীর সমস্যা, অতঃপর দীর্ঘ 2 মাস লাগিয়ে নিজেকে আধুনিক করলাম। সাদামাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম। চা খেতে খেতে নিজের প্রিয় প্রেমিকার কথা মনোযোগ দিয়ে শুনল শাহাদাত। অতঃপর উৎসাহিত শ্রোতার ন্যায় বলল, তারপর? রুবিও নিজের চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, নিজেকে যখন পরিপাটি করে স্বামীর পছন্দ মতন গড়ে তুললাম, দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না। দ্বিতীয়বার আবার তাকে অন্য নারীর সাথে হাতে নাতে ধরলাম। সেদিনও আমি নরম কণ্ঠে শুধালাম, তুমি তো আধুনিক হতে বলেছ। আমি আধুনিক হলাম, তারপরও আমার ভিতর কি সমস্যা রয়েছে বলো। আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল, তোমার এমন সরল সোজা ধরন পাল্টাও। আমার প্রতি অতি প্রীতি ছাড়ো, আমার বিরক্ত লাগে। আমি মানলাম স্বামীর কথা, বদলে ফেললাম অতি স্বামী প্রীতি। এবার শাহাদতের চোখে মুখে উৎকণ্ঠা দেখা দিল। প্রায় উৎকণ্ঠিত হয়েই বলল, তারপর? রুবি ফিসলে হাসল। সেই ক্ষীণ হাসি বজায় রেখে ধীর স্বরে বলল, অবশেষে তৃতীয়বার আমার স্বামীর পরকীয়া ধরা পড়ল। কিন্তু এবারও আমি রাগ দেখালাম না, তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম, আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে, তবুও তুমি ঠিক হলে না। সে রেগে কি বলল জানো? সে রেগে বলল, আমার তুমিটাকেই পছন্দ না। তুমি আমার আশেপাশে থাকলে তোমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার দম বন্ধ লাগে। একজন স্বামী এতবার তার স্ত্রীর কাছে পরকীয়ায় ধরা পড়ার পরও কোনো স্ত্রী এত শান্ত থাকে? তুমি আদৌ ভালোবাসো? তবে আমাকে অন্যের সাথে দেখলে তোমার রাগ লাগে না কেন? একবারও রাগ দেখেছো? রাগ হয় না তোমার? আমার তুমিটাকেই পছন্দ না। একটু তো রাগও দেখাতে পারো। স্বাভাবিক আর 5টা মেয়ের মতন রাগ দেখাতে পারো না? তার চিৎকারে আমি হাসলাম। কোমল কণ্ঠে বললাম, হ্যাঁ পারি তো রাগ দেখাতে। তারপর? রুবির সামনে বসা শাহাদাত তখন প্রচণ্ড ঘামছে, অথচ তাদের রুমটায় কৃত্রিম বাতাসের সরাসরি। শাহাদাত শার্টের হাতায় ঘাম মুছতে মুছতে বলল, এটার সাথে তোমার স্বামীর নিখোঁজ হওয়ার সম্পর্ক কি? রুবি আরামে চায়ের কাপে শেষ চুমুকটা দিয়ে উঠে দাঁড়ালো। বাচকের কার্নিশ বেয়ে 1 ফোঁটা মুক্ত দানার মতো অশ্রু গড়িয়ে পড়ল। সে কেমন অসহায় কণ্ঠে বলল, জানো শাহাদাত, তাকে আমি ভালোবাসতাম। সে যাওয়ার পর ঠিক তেমন বা তার চেয়ে বেশি তোমাকে ভালোবেসেছিলাম। আমি ভালোবাসা অন্য কারোর সাথে ভাগাভাগি করতে পারি না। জানো, সেদিনও না আমার স্বামী আমার সাথে শেষ চা খেয়েছিল। এরপর আর তাকে কেউ খুঁজে পেল না। কথাটা শেষ করে রুবি বেরিয়ে গেল আলিশান ফ্ল্যাট থেকে। শাহাদাত তার অস্বস্তি ভরা শরীরটা নিয়ে ঠায় বসে রইল। তার মাঝেই টেবিলের উপর থাকা মোবাইলটা কিঞ্চিত কেঁপে উঠল। ফোন স্ক্রিনে ভেসে উঠল শাহাদাতের নতুন প্রেমিকার খুদে বার্তা, শাহ তুমি কোথায়? আমি তোমার পছন্দের স্লিপলেস পরে অপেক্ষা করছি একটি মধুচন্দ্রিমার জন্য। তোমার সেই 8 পৌরে প্রেমিকা কি এখনও আছে? শাহাদাতের খুব বলতে ইচ্ছে হলো, 8 পৌরে না, সে নারী, ভয়াবহ কোনো লেলিহান শিখা। কিন্তু তার আগেই শাহাদাতের চোখ বুজে এলো। 45 বছর বয়সে আপনি চাকরি করবেন? ইন্টারভিউ নিতে বসা পাপিয়া চৌধুরী চশমার ফাঁক দিয়ে সরু চোখে মিসেস কণিকার দিকে প্রশ্নটি যেন ছুড়ে দিল। মিসেস কণিকা পাপিয়া চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, 45 বছর বয়সে কি কেউ চাকরি করতে পারে না? পাপিয়া চৌধুরী বলল, না মানে আপনি এর আগে কখনো চাকরি করেননি, এখন কেন করতে চাচ্ছেন? আপনি কি কোনো আর্থিক সমস্যায় পড়েছেন? মিসেস কণিকা
খানিকক্ষণ পাপিয়ার দিকে তাকিয়ে বললেন, না, আমার কোনো আর্থিক সমস্যা নেই। পাপিয়া চৌধুরী বলল, তাহলে কেন আপনি চাকরি করবেন? মিসেস কণিকা বললেন, আমি জানতাম চাকরিটি করার জন্য আমার যোগ্যতা আছে কিনা সেই সম্পর্কে আমাকে প্রশ্ন করা হবে, কিন্তু আমি কী কারণে চাকরি করতে চাই সেটাকে গুরুত্ব বেশি দেওয়া হচ্ছে। যাই হোক, সত্যি বলতে কি চাকরিটা আমি নিজেকে সময় দেওয়ার জন্য করতে চাই, নিজের নিঃসঙ্গতা কাটাতে করতে চাই। পাপিয়া চৌধুরী এবার খানিকটা রেগে গেল। সে একটু চড়া গলায় বলল, আমাদের দেশের মহিলাদের এই হচ্ছে একটা বড় সমস্যা, তাদের সুখে খেতে ভূতে কিলায়। দেশে বেকার বা চাকরির খুব প্রয়োজন এমন মানুষের অভাব নেই, ওরা একটা চাকরির জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আর আপনার মতো সচ্ছল পরিবার যার চাকরি না করলেও চলে, তারা আসে নিঃসঙ্গতা কাটাতে। শুধু তাই না, 2 দিন পর হুট করে আবার চাকরি ছেড়ে চলে যাবেন। কি দরকার এসবের? আরামে থাকবেন, খাবেন, শপিং করবেন, ঘুরে বেড়াবেন, জীবনে আর কি লাগে? মিসেস কণিকা খানিকক্ষণ তাকিয়ে থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা, শুধু খাওয়া পড়া পেলেই কি একজন মানুষের সব কিছু পাওয়া হয়ে যায়? একাকিত্ব কি ভয়ঙ্কর ব্যাপার, এটা তারাই জানে যারা ফেস করে। কয়েকটা কথা বলি, যদি কিছুটা অনুভব করতে পারেন। আমার বিয়ে হয় একজন ব্যবসায়ীর সাথে। লোকটা খারাপ বলবো না, কিন্তু বিয়ের পর থেকেই দেখছি সে সর্বক্ষণ তার কাজ নিয়ে ব্যস্ত। তার অফিসের মানুষগুলোই যেন তার সব কিছু। আমাকে দেবার মতো সময় তার কাছে একদম নেই, এবং এই ব্যাপারটা সে উপলব্ধিও করতে পারে না। 2-1টি উদাহরণ দিই। পরিবারের সকলে মিলে কবে যে খেয়েছি সেটা আমি বলতে পারবো না। তার জন্য না খেয়ে বসে আছি, সে রাত 12টায় ফিরে বলল সে বাইরে থেকে ডিনার করে এসেছে, ছুটির দিনে দুপুরে একসাথে খাবো। সে ছুটির দিনে যদি বাড়িতে থাকে লেট করে ঘুম থেকে ওঠে, দেরিতে নাস্তা করে। এরপর দুপুর টাইমে বেশিরভাগ দিন চুল কাটাতে চলে যায় বা কারোর সাথে মিটিংয়ের নাম করে চলে যায়। বাড়ি ফিরতে ফিরতে কখনো বিকেল বা রাত। সারাক্ষণ মোবাইল হাতে আসেই। কিছু বলতে গেলে না তাকিয়ে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে কি দরকার। তখন কোনো কথা বলার আর ইচ্ছে জাগে না। একবার তার অফিসের পিকনিকে গিয়েছিলাম। আমি আমার কোলের বাচ্চা নিয়ে একা বসেছিলাম। সে সব কিছু তদারকি করা, অফিসের সবার সাথে আড্ডা, খেলাধুলায় বিজি ছিল। এরপর থেকে আমি আর যাইনি, সেও সাধেনি। তার জীবন নিয়ে সে খুব খুশি, কারণ তার যা ইচ্ছে সে সেটা পূরণ করে নেয়। আমি মাঝে মধ্যে অবাক হতাম, এটাই কি বিবাহিত জীবন? আমার হাতে টাকা ধরিয়ে দিত, যা লাগে করে নাও। এরপর 2টো বাচ্চা হয়, আমি তাদেরকে নিয়ে বিজি হয়ে পড়ি। এক সময় ওরা বড় হয়ে গেল, এখন বাবার মতো ওদের কাছেও সময় নেই আমার জন্য। আমি আর 5 জন মহিলাদের মতো গসিপ করে শপিং করে সময় কাটাতে পারি না। আমার এসব ভালো লাগে না। একাকিত্ব আমাকে যেন কাটতে আসে। ইদানিং মাঝে মধ্যে মনে হওয়া শুরু হয়েছে, আমি বেঁচে আছি কেন? আমি না থাকলে কারো কিছু যায় আসে না। আমার প্রয়োজন এই সংসারে শুধু কিছু দায়িত্ব পালনের জন্য। নিজের সাথে যুদ্ধ করে আমি আজ এসেছিলাম, দেখি অন্য কিছু চেষ্টা করে। কিন্তু মিসেস কণিকা উঠে দাঁড়ালেন। তিনি কিছুটা সংকোচের সাথে বললেন, আসলেই তুমি ঠিক বলেছিলে, অনেক মানুষ আছে যাদের চাকরি একান্ত প্রয়োজন। আমি শুধু এরপর তিনি পাপিয়া চৌধুরীকে বললেন, তুমি করে বললাম, কিছু মনে করো না, তুমি আমার সন্তানের বয়সী, ভালো থেকো বলে বেরিয়ে গেলেন। পাপিয়া চৌধুরী স্তব্ধ হয়ে বসে আছে, কারণ তার হঠাৎ নিজের মায়ের কথা মনে পড়ছে। এই মহিলার মাঝে সে তার মাকে দেখতে পারছে। বাবা মারা যাবার পর সেও তার ভাই দুজন যার যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। মা কিছু বলতে গেলে সেটা শোনার সময়ও তাদের হয় না। বিরক্ত হয়ে মাকে মাঝে মধ্যে থামিয়ে দেয় সে। বেলকনির গ্রিল ধরে মায়ের উদাসী চেহারাটা ভেসে উঠতেই তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল।